বললে একবার সেই চরম নাটকীয় মুহূর্তটার কথা ভাবা যাক। মানে লঙ্কার বীর শ্রেষ্ঠ পুত্র মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে কি না নিরস্ত্র অবস্থায় ইষ্টদেবতার পূজায় মগ্ন। হুম। আর ঠিক সেই সময় শত্রুপক্ষের একজন মানে লক্ষণ হঠাৎ সেখানে উপস্থিত আর পথ দেখিয়ে এনেছে তারই আপন চাচা বিভীষণ। হ্যাঁ, ভাবা যায়। একদিকে অতর্কিত আক্রমণ, অন্যদিকে এত কাছের একজন মানুষের আত্মীয়ের বিশ্বাসঘাতকতা, কি সাংঘাতিক একটা মানসিক আর নৈতিক সংঘাতের মুহূর্ত। ঠিক এই যে তীব্র অনুভূতি, চরিত্রদের ভেতরের এই টানাপোড়েন, এই যুক্তির লড়াই, এগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। একদম। আজ আমরা একটু বিশদে দেখব মাইকেল মধুসূদন দত্তের লেখা সেই অসাধারণ মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, বিভীষণের প্রতি মেঘনাদ। হ্যাঁ, আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো কিছু উপাদানও আছে এই বিষয়ে, আমরা চেষ্টা করব সেগুলোর গভীরে যেতে। আর যার লেখা নিয়ে কথা বলছি, মাইকেল মধুসূদন দত্ত, তিনি নিজেও তো ছিলেন একজন অসাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্ম। সম্ভ্রান্ত পরিবারে। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে। ছোট থেকেই প্রতিভার স্ফুরণ। কলকাতায় হিন্দু কলেজে পড়ার সময় থেকেই তো পাশ্চাত্য সাহিত্যের দিকে তার একটা গভীর টান তৈরি হয়। আর একটা স্বপ্নও তো ছিল, তাই না? মানে ইংরেজি ভাষায় লিখে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করবেন। ঠিক। কিন্তু সেই স্বপ্ন যখন ভাঙল, তিনি ফিরে এলেন বাংলা ভাষার কাছেই। এবং ফিরে এসে যা করলেন সেটা তো বাংলা সাহিত্যের ইতিহাসে এক কথায় বিপ্লব। হ্যাঁ, একেবারে নতুন একটা হাওয়া নিয়ে এলেন যেন। শুধু আধুনিক বাংলা কবিতার পথপ্রদর্শকই নন, নাটক, প্রহসন, সনেট সবেতেই তার ছাপ। সেটাই। আর আজকের আলোচনায় আমাদের মূল ফোকাসটা থাকবে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের এই যে দম বন্ধ করা মুহূর্তটা, সেটার বিশ্লেষণে। হ্যাঁ, মেঘনাদ আর বিভীষণ, এই দুটো চরিত্র যখন মুখোমুখি, তাদের মধ্যে যে বাদানুবাদ হচ্ছে, তাদের যুক্তি, তাদের মনের অবস্থা, কাব্যের ঠিক যেভাবে বলা আছে সেটা একটু খুঁটিয়ে দেখা। আর সেই সঙ্গে এটাও দেখা যে মধুসূদন চিরাচরিত রামায়ণের গল্পটাকে কিভাবে একদম নতুন চোখে দেখলেন, আর তার লেখার কৌশল, ভাষার ব্যবহার, এগুলো কতটা অভিনব ছিল। ঠিক। চলুন তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। বেশ, তাহলে প্রথমে একটু প্রেক্ষাপটটা পরিষ্কার করে নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, সেটা খুব জরুরি। তো তখন স্বর্ণলঙ্কা ঘোর বিপদে, রামচন্দ্রের বানর সেনারা লঙ্কাপুরী ঘিরে ফেলেছে। একের পর এক যুদ্ধে বড় বড় বীরেরা মারা যাচ্ছেন। রাজা রাবণ তার প্রিয় ভাই কুম্ভকর্ণকে হারিয়েছেন, ছেলে বীরবাহুকেও হারিয়েছেন। লঙ্কার আকাশে তখন সত্যিই ঘোর অন্ধকার। এইরকম একটা অবস্থায় রাবণ তার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা ছেলে মেঘনাদকে, ইন্দ্রজিৎ যাকে বলি আমরা, তাকে পরবর্তী যুদ্ধের সেনাপতি করলেন। আর মেঘনাদ যুদ্ধের আগে নিয়ম মতো নিকুম্ভিলা যজ্ঞাগারে গেছেন ইষ্টদেবতা অগ্নিদেবতার পূজা করতে। একদম। আর এই যজ্ঞাগারটা ছিল লঙ্কার অন্যতম সুরক্ষিত জায়গা। পূজার সময় মেঘনাদ থাকতেন সম্পূর্ণ নিরস্ত্র, এটাই প্রথা। আর ঠিক এই সুযোগটাই নেওয়া হল। মায়াদেবী লক্ষণকে অদৃশ্য করে দিলেন, আর পথ দেখিয়ে নিয়ে এলো স্বয়ং বিভীষণ। এতগুলো প্রহরীর চোখ এড়িয়ে লক্ষণ ঢুকে পড়ল সেই পবিত্র যজ্ঞাগারে, যেখানে মেঘনাদ পূজারত, নিরস্ত্র। এখানেই শুরু হল সেই ঐতিহাসিক কথোপকথন, যা আসলে দুটো ভিন্ন আদর্শের সংঘাত। মেঘনাদ তো দরজায় বিভীষণকে দেখে প্রথমে একেবারে হতবাক, মানে বিশ্বাসই করতে পারছেন না যে তার পিতৃব্য, তার কাকা এই কাজ করতে পারেন। তার প্রথম প্রতিক্রিয়াটাই তাই ছিল, বিস্ময় আর গভীর দুঃখ মেশানো। হ্যাঁ, তিনি বলছেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ বসিল রক্ষপুরে। মানে এতক্ষণে বুঝলাম রক্ষণ কোন পথে ঢুকল। তারপর বিভীষণের দিকে তাকিয়ে খুব কষ্ট নিয়ে প্রশ্ন করছেন, হায় তাত, উচিত কি তব এ কাজ। এই তাত সম্বোধনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। পিতৃব্য বা কাকার প্রতি যে সম্মান, সেটা কিন্তু তখনও তিনি বজায় রেখেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন তাদের বংশের কথা। মা নিকষা সতী, বড় ভাই রাক্ষসশ্রেষ্ঠ রাবণ, আর এক ভাই কুম্ভকর্ণ, আর ভাইপো নিজে বাসব বিজয়ী মেঘনাদ। হ্যাঁ, এই রকম একটা উঁচু বংশের ছেলে হয়ে বিভীষণ কিনা একজন তস্কর, চোর। লক্ষণকে তো মেঘনাদ এভাবেই দেখছেন, তাকে নিজের বাড়িতে ঢোকার পথ দেখালেন। এটা কি একটা নীচ কাজ হলো না?
চণ্ডালকে রাজার আসনে বসানোর মতো। কিন্তু এই অভিযোগের মধ্যেও মেঘনাদের কথায় তখনও একটা নিয়ন্ত্রণের চেষ্টা আছে। তিনি যেন ঘটনার আকস্মিকতায় একটু বিহবল। তাই বলছেন, কিন্তু নাহি গঞ্জিতমা, গুরুজন তুমি পিতৃতুল্য। ঠিক, তিনি শুধু পথ চাইছেন অস্ত্রাগারে যাওয়ার জন্য, নিজের বীরত্ব প্রমাণ করার জন্য, লক্ষণকে শাস্তি দিয়ে লঙ্কার অপমান মুছতে চাইছেন। বলছেন, ছাড়দার যাব অস্ত্রাগার পঠাইব রামানুজে, সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজীবন জীব আহবে। মানে, পথ ছাড়ো, অস্ত্র নিয়ে এসে রামের ভাইকে জমালয়ে পাঠাবো, যুদ্ধের মাধ্যমে লঙ্কার কলঙ্ক আজ ধুয়ে ফেলব। মেঘনাদের এই আবেগ মেশানো কিন্তু তখনও পর্যন্ত সংযত অনুরোধের জবাবে বিভীষণের উত্তরটা ছিল খুব ছোট, কিন্তু তার প্রভাব ছিল সাংঘাতিক। কি বলেছিলেন বিভীষণ? বিভীষণ খুব শান্তভাবে কিন্তু খুব দৃঢ়ভাবে উত্তর দিলেন, বৃথা এ সাধনা, ধীমান রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। ওহ, কি সাংঘাতিক সরল কিন্তু জটিল স্বীকারোক্তি। আমি রামচন্দ্রের দাস। হ্যাঁ, বলছেন, হে জ্ঞানী মেঘনাদ, তোমার এই চেষ্টা বৃথা। আমি রামচন্দ্রের দাস, কাজেই তার শত্রুদের হয়ে আমি কাজ করব কিভাবে তোমার অনুরোধ রাখতে গিয়ে? মানে, কোনো দ্বিধা নেই, সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিচ্ছেন। একদম। রামের প্রতি আনুগত্য তার কাছে আত্মীয়তা বা বংশের সম্পর্কের চেয়েও বড়। এই একটা বাক্যই যেন পুরো পরিস্থিতিটাকে এক মুহূর্তে আরও বিস্ফোরক করে তুলল। বিভীষণের মুখে এই কথা শুনে মেঘনাদ তো একেবারে বাকরুদ্ধ। পিতৃব্যের মুখে রাঘব দাস, কথাটা যেন বজ্রপাতের মতো লাগল তার কানে। এবার তার আর কোনো সংযম রইল না, তীব্র অবিশ্বাস আর ক্ষোভে ফেটে পড়লেন তিনি। বলছেন, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছা মরিবারে, রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলিয়ে কথা তাত, কহতা দাসেরে। তার যেন বিশ্বাসই হচ্ছে না। আর এই অংশটাতেই মধুসূদনের কবি প্রতিভার আসল জোরটা বোঝা যায়। মেঘনাদের মনের ভেতরের যে তোলপাড়, যে ক্ষোভ, যে বিস্ময়, এই সব কিছু ফুটিয়ে তুলতে তিনি একের পর এক অসাধারণ উপমা ব্যবহার করেছেন। হ্যাঁ, উপমাগুলো শুধু অলঙ্কার নয়, এগুলো মেঘনাদের যুক্তির ধারকেও অনেক বাড়িয়ে তুলেছে। ঠিক, যেমন তিনি বলছেন, ঈশ্বর চাঁদকে মহাদেবের কপালে স্থাপন করেছেন, সেই চাঁদ কি কখনো মাটিতে পড়ে ধুলোয় গড়াগড়ি খায়? স্থাপিলা বিধুরে বিধি, স্থানুর ললাটে, পরীকে ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। বিভীষণও তো তেমনি উঁচুতে, তিনি এমন নীচ কাজ করেন কি করে? আবার বলছেন, রাজহাঁস কি কখনো পরিষ্কার পদ্মপুকুর ছেড়ে পাখ ভরা শৈবালের দলে যায়? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যায় কিসে কভু, প্রভু পঙ্কেল সলিলে শৈবাল দলের ধাম। এখানেই শেষ নয়, আরও বলছেন। হ্যাঁ, বলছেন, পশুরাজ সিংহ কি কখনো শেয়ালকে বন্ধু বলে ডাকে? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। এই যে বীর কেশরী সম্বোধনটা, এটাও লক্ষ্য করার মতো। ঠিক, এই সব উপমার একটাই উদ্দেশ্য, বিভীষণকে তার নিজের বংশমর্যাদা, তার বীর পরিচয়টা মনে করিয়ে দেওয়া, আর রামলক্ষ্মণের তুলনায় যে তাদের অবস্থান অনেক উঁচুতে, সেটা প্রতিষ্ঠা করা। মেঘনাদ তো সরাসরি প্রশ্ন করছেন বিভীষণের জন্ম পরিচয় নিয়ে, জনম তব কোনো মহাকুলে। আর রামকে বলছেন অধম রাম। লক্ষ্মণের আচরণকেও তিনি কাপুরুষোচিত বলছেন। নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে ডাকা, এটা কোনো বীরের ধর্ম? ক্ষুদ্রমতি নর সুর লক্ষ্মণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তার মতে এটা এত লজ্জার কাজ যে লঙ্কার বাচ্চারাও এটা শুনে হাসবে। এরপর তিনি আবার পথ ছাড়তে বলছেন, লক্ষ্মণকে শাস্তি দেবেন। ছাড়াহ পথ, আসিব ফিরিয়া এখুনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। নিজের জন্মভূমিতে এই সোনার লঙ্কায় বাইরের বনবাসী শত্রুর পা পড়েছে, এটা তার কাছে চরম অপমান। এখানেও উপমা আনছেন, যেন নন্দনকাননে কোনো দৈত্য ঢুকে পড়েছে, বা ফুটে থাকা পদ্মের উপর পোকা বসেছে। এই অপমানে তার বুক ফেটে যাচ্ছে। তিনি খুব কষ্ট পেয়ে বিভীষণকে জিজ্ঞেস করছেন, কহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি, ভ্রাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? এই প্রশ্নটা শুধু বিভীষণের দিকে নয়, এ যেন নিজের বিবেকের কাছেও তার প্রশ্ন। এখানে মেঘনাদের চরিত্র শুধু একজন যোদ্ধা নয়, একজন দেশপ্রেমিক, একজন আত্মমর্যাদা সম্পন্ন রাজপুত্র হিসেবে ফুটে উঠেছে। তার রাগ,
অভিমান, অসহায়তা সব মিলেমিশে একাকার। মেঘনাদের এই তীব্র ভৎসনা আর আবেগের বিস্ফোরণের পর বিভীষণ এবার একটু গুছিয়ে নিজের অবস্থানটা ব্যাখ্যা করার চেষ্টা করলেন। আত্মপক্ষ সমর্থনে কিছু যুক্তি দিলেন। তিনি নিজেকে নির্দোষ বলছেন। হ্যাঁ, বলছেন নহি দোষী আমি বৎস বৃথা ভর্ৎস মোরে তুমি, আমাকে বৃথা দোষ দিও না, আমি দোষী নই। তার মতে লঙ্কার এই যে ভয়ঙ্কর পরিণতি, এর জন্য দায়ী স্বয়ং রাজা রাবণ। বলছেন রাবণের নিজের কর্মদোষেই এই সোনার লঙ্কা ডুবছে, আর তিনিও ডুবছেন। নিজ কর্মদোষে হায় মজা এলাই কনক লঙ্কা রাজা, মোজলা আপনি। তিনি লঙ্কার এই পাপের অবস্থাকে তুলনা করছেন প্রলয়কালের সঙ্গে, যখন পাপের ভারে পৃথিবীটাই জনের তলায় চলে যায়। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। তিনি বোঝাতে চাইছেন লঙ্কার পতনটা অনিবার্য, কারণ এটা পাপে পূর্ণ হয়ে গেছে। ঠিক তাই এই অবশ্যম্ভাবী ধ্বংস থেকে নিজেকে এবং হয়তো লঙ্কার ভবিষ্যৎকে বাঁচাতেই তিনি রামের আশ্রয় নিয়েছেন, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই। তার যুক্তিটা হলো পরের দোষে কে নিজেকে ধ্বংস করতে চায়, পরদোষে কে চাহে মজিতে। তো বিভীষণ কি এখানে নিজের দায় এড়াচ্ছেন, নাকি সত্যিই একটা বৃহত্তর নৈতিক অবস্থান নিচ্ছেন? তিনি বোঝাতে চাইছেন যে রাবণের পাপের ভাগীদার তিনি হতে চান না, তাই ন্যায়ের পক্ষে রামের পক্ষে গেছেন। তার যুক্তিতে এক ধরনের ব্যক্তিগত ধর্মবোধ আর আত্মরক্ষার তাগিদ দুটোই মিশে আছে। কিন্তু বিভীষণের এই ব্যাখ্যা, এই আত্মপক্ষ সমর্থন, এটা মেঘনাদের কাছে আরও অসহ্য মনে হল। তিনি এবার আর নিজেকে একেবারেই সামলাতে পারলেন না। হ্যাঁ, কাব্যে বলা হচ্ছে রুশিলা বাসবত্রাস, প্রচণ্ড রেগে গেলেন তিনি। তিনি বিভীষণের অতীতের খ্যাতির কথা তুললেন। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি। ধার্মিক হিসেবে তো আপনার জগৎজোড়া নাম ছিল। সেই প্রসঙ্গ টেনেই মেঘনাদ প্রশ্ন করলেন, কোন ধর্মমতে তিনি নিজের বংশ, নিজের ভাই, নিজের জাতি এই সব পবিত্র বাঁধন ছিঁড়ে ফেললেন? কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। আর এখানেই মেঘনাদ সেই বিখ্যাত শাস্ত্রীয় নীতিবাক্যটা উদ্ধৃত করছেন, যেটা এই কাব্যাংশের অন্যতম প্রধান একটা লাইন, তাই না? অবশ্যই। শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পরহ করহ সদা। এর মানেটা কি দাঁড়ায়? মানে হল, শাস্ত্রে বলা আছে যে অন্য লোক যদি গুণীয় হয় আর নিজের লোক যদি গুণহীনও হয়, তোরই সেই গুণহীন আপনজনই ভালো, কারণ পর সবসময় পরই থাকে। এই যে চিরাচরিত সামাজিক পারিবারিক নীতিবোধ, এটার আলোকেই মেঘনাদ বিভীষণের কাজটাকে চূড়ান্ত অনৈতিক ভুল বলে প্রমাণ করতে চাইলেন। এরপর মেঘনাদ আর কোনোরকম রাগঢাক না করে সরাসরি আক্রমণ করলেন বিভীষণকে। বললেন, রাম লক্ষণের মতো নীচ প্রকৃতির লোকের সঙ্গে মিশে মিশেই বিভীষণ এই বর্বরতা শিখেছেন। হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি। যার চলাফেরা নিজদের সঙ্গে, সে তো নীচ আর খারাপ বুদ্ধিসম্পন্ন হবেই। এখানে এসেই কিন্তু দুই চরিত্রের মূল্যবোধের সংঘাতটা একবারে চরমে পৌঁছল। মেঘনাদের কাছে দেশ, জাতি, পরিবার, বংশমর্যাদা এইগুলোই সব, ব্যক্তিগত ধর্ম বা ন্যায়ের ধারণার চেয়েও উপরে। অন্যদিকে বিভীষণের কাছে হয়তো ব্যক্তিগত ধর্ম রক্ষা করা বা পাপ থেকে নিজেকে বাঁচানো, সেটাই বেশি জরুরি মনে হয়েছে। এবার যদি আমরা এই নির্দিষ্ট কথোপকথন থেকে বেরিয়ে এসে একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে মাইকেল মধুসূদন দত্তের আসল কৃতিত্বটা কোথায় সেটা বোঝা যায়। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ১৯ শতকের বাংলার যে নবজাগরণ রেনেসাঁস, তার অন্যতম সেরা ফসল। ঠিক সেই যুগের চিন্তাভাবনা, যুক্তিবাদ, মানবতাবাদ এই সবই তার সাহিত্যে এসছে। যেমন ধরুন তার ওই অমিত্রাক্ষর ছন্দ, এটা তো বাংলা কবিতায় একটা বিরাট বদল এনেছিল। অবশ্যই। তার আগে বাংলা কবিতার মূল ছন্দ ছিল পয়ার, প্রতি ২ লাইনের শেষে মিল থাকবে। এই মিলের বাঁধনটা অনেক সময় ভাবের স্বাভাবিক গতিকে আটকে দিত। মধুসূদন এই বাঁধনটাই ভেঙে দিলেন। ঠিক তাই। তিনি ১৪ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দই ব্যবহার করলেন, কিন্তু লাইনের শেষে মিল রাখলেন না।
ভাবের প্রয়োজনে জ্যোতিচিহ্ন ব্যবহার করে লাইনের মাঝে বা শেষে থামার স্বাধীনতা দিলেন। এর ফলে কি হলো? পয়ারের যে একঘেয়েমিটা ছিল, সেটা চলে গেল। ভাবের স্রোত একটানা বয়ে যাওয়ার সুযোগ পেল। কবিতার গতি বাড়ল, আবেগ প্রকাশের গভীরতা বাড়ল। মহাকাব্যের মতো বড় লেখার জন্য এই অবাধ প্রবাহটা খুব দরকারি ছিল। পয়ারের ওই মিলের বাঁধন ভেঙে তিনি ভাবনার স্রোতকে একেবারে মুক্ত করে দিলেন। একদম। শুধু তাই নয়, বাংলা সনেটের প্রবর্তনও তো তার হাত ধরেই। কিন্তু আমার মনে হয় ছন্দের এই বিপ্লবের চেয়েও বড় বিপ্লব তিনি ঘটিয়েছিলেন ভাবনার জগতে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। হ্যাঁ, সেটা আরও গুরুত্বপূর্ণ। ১৯ শতকের নবজাগরণের মূল সুরটাই ছিল মানবতাবাদ, সবকিছুকে মানুষের চোখ দিয়ে দেখা। ঐশ্বরিক বা অলৌকিকতার বদলে মানুষের যুক্তি, আবেগ, দুর্বলতা, শক্তি এগুলোর ওপর জোর দেওয়া। মধুসূদন ঠিক এই কাজটাই করেছেন রামায়ণের চরিত্রগুলো নিয়ে। বাল্মীকি রামায়ণের রাম, লক্ষ্মণ হলেন নায়ক। তারা দৈব শক্তির অধিকারী, ধর্মের প্রতীক। আর রাবণ, মেঘনাদারা হলেন ভিলেন, অন্যায়ের প্রতীক। কিন্তু মধুসূদন এই চেনা ছকটাকে প্রায় উল্টে দিলেন। তার কাব্যে আমরা দেখি রাম লক্ষ্মণ যেন একটু ম্লান। তাদের দৈব শক্তির ছেড়ে মানবিক দুর্বলতাগুলোই যেন বেশি চোখে পড়ে। ঠিক। আর অন্যদিকে রাবণ এবং বিশেষ করে মেঘনাদ, এই চরিত্রগুলো অসাধারণ সব মানবিক গুণে ফুটে উঠেছে। তাদের বীরত্ব, দেশপ্রেম, পরিবারের প্রতি টান, আত্মত্যাগ, এই দিকগুলোকেই মধুসূদন অনেক বড় করে দেখিয়েছেন। তার সহানুভূতিটা পরিষ্কারভাবে এই রাক্ষসদের দিকেই বেশি। এই বিভীষণের প্রতি মেঘনাদ অংশটা তো তার সবচেয়ে বড় প্রমাণ। অবশ্যই। এখানে মেঘনাদের দেশপ্রেম, বীরত্ব, আত্মসম্মানবোধ যেভাবে ফুটে উঠেছে তা পাঠককে নাড়া দেয়। অন্যদিকে লক্ষ্মণের আচরণ, নিরস্ত্র অবস্থায় একজনকে আক্রমণ করা, সেটা তো কাপুরুষোচিতই মনে হয়। আর বিভীষণের কাজ, তা যতই নৈতিক যুক্তিতে সাজানো হোক না কেন, পাঠকের মনে একটা অস্বস্তি কিন্তু তৈরি করে। মধুসূদনের দেখার চোখটাই ছিল অন্যরকম। তিনি প্রচলিত ভালো আর খারাপের ধারণাকেই প্রশ্ন করেছেন। একটা বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে পারেন। হ্যাঁ, কিভাবে তিনি পরিচিত চরিত্রদের সম্পূর্ণ নতুন আলোয় দেখাতে পারেন। মধুসূদন ঠিক সেটাই করে দেখিয়েছেন। তিনি রামায়ণের তথাকথিত ভিলেনদের মানবিক মর্যাদা দিয়েছেন। তাদের ভেতরের দ্বন্দ্ব, তাদের কষ্ট, তাদের মহত্ব সবকিছুকে সহানুভূতির সঙ্গে এঁকেছেন। তিনি আমাদের বাধ্য করেছেন ওই নায়ক খলনায়কের সরল বিভাজনের বাইরে গিয়ে চরিত্রগুলোকে মানুষ হিসেবে দেখতে। অর্থাৎ মধুসূদন শুধু একটা মহাকাব্য লেখেননি, তিনি আমাদের চিন্তার জগতেও একটা বড়সড় নাড়া দিয়েছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে, প্রতিষ্ঠিত সত্যকেও খতিয়ে দেখতে। ভালো মন্দের সরল বিভাজনটাকে তিনি অনেক বেশি জটিল করে তুলেছেন। আর এখানেই তার আধুনিকতা, এখানেই তার যুগান্তকারী ভূমিকা। একদম। শেষে যদি আমরা এই কাব্যাংশের মূল দ্বন্দ্বগুলোকে আরেকবার মনে করি, একদিকে আছে ব্যক্তিগত আনুগত্য, যেমন বিভীষণের রামের প্রতি। বনাম পরিবার ও জাতির প্রতি দায়িত্ব, যেটা মেঘনাদের দৃষ্টিকোণ। অন্যদিকে আছে ন্যায় অন্যায়বোধের একেবারে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। একজনের কাছে যা ধর্ম, অন্যের কাছে সেটাই অধর্ম বা বিশ্বাসঘাতকতা। দেশপ্রেম আর ব্যক্তিগত স্বার্থ বা নিরাপত্তার দ্বন্দ্বটাও খুব স্পষ্ট। মধুসূদনের ওই শক্তিশালী ওজস্বী ভাষা আর নাটকীয়তা এই জটিল অনুভূতিগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, যা আজও আমাদের একইভাবে নাড়া দেয়। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা বা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। মেঘনাদ যে শাস্ত্রীয় নীতিবাক্যটি বলেছিলেন, নির্গুণ স্বজন শ্রেয় পরস্পরস সদা, গুণহীন হলেও নিজের লোকই ভালো, গুণী হলেও পর সবসময় পরই থাকে। এই কথাটা আজকের দিনে দাঁড়িয়েও কি একইভাবে প্রাসঙ্গিক? এটা সত্যি ভাবার মতো বিষয়। যখন আমরা দেখি আমাদের নিজেদের পরিবারে বা সমাজে বা দেশে কোনো অন্যায় হচ্ছে বা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন কোনটা ঠিক পথ, কোনটা আমাদের ধর্ম হওয়া উচিত? নিজের লোকের প্রতি, নিজের গোষ্ঠীর প্রতি শর্তহীন আনুগত্য দেখানোই কি সবসময় নৈতিকভাবে ঠিক, নাকি বৃহত্তর সত্যের জন্য, ন্যায়ের জন্য কখনো কখনো আপনজনদের বিরুদ্ধেও দাঁড়ানো উচিত? বিভীষণের কাজটাকে আমরা কোন চোখে দেখব? সেটা কি শুধুই বিশ্বাসঘাতকতা, নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা, নাকি অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, নীতির প্রতি অবিচল থাকার উদাহরণ? অন্যদিকে মেঘনাদের দেশপ্রেম, তার আত্মত্যাগ,
সেটা কি প্রশ্নাতীতভাবে মহান, নাকি তার মধ্যে কিছুটা হলেও অন্ধ আনুগত্য বা অহংকারের ছোঁয়া আছে? মধুসূদন তার কাব্যে এই চিরকালীন নৈতিক দ্বন্দ্বগুলোকেই তুলে ধরেছেন অত্যন্ত জোরালোভাবে। আর এই প্রশ্নগুলো